বিশ্বের শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের দিন মহান মে দিবস। দিনটিতে বাদ্যযন্ত্র ও নানা সাজে বর্ণাঢ্য আয়োজনে রাজধানীতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে শোভাযাত্রায় অংশ নিয়ে শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার, আর মালিক ও শ্রমিক এক কাতারে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে বলেও মন্তব্য করেন এই উপদেষ্টা। দর্শক আরো জানাচ্ছেন নিবিড় সাহা। বাজনার তালে তালে এগিয়ে যাওয়া মহান মে দিবসে শ্রমজীবী মানুষদের দিনটিকে বিশেষভাবে পালন। বৃহস্পতিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে শোভাযাত্রার আয়োজন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন শ্রম উপদেষ্টা। শোভাযাত্রাটি খামারবাড়ি হয়ে বাংলাদেশ চীন মৈত্রিক সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হয়। পর্যায়ক্রমে সেখানে আসতে থাকে বিভিন্ন সামাজিক পেশাজীবী সংগঠনের সদস্যরা। এ সময় তারা বলেন, বাংলাদেশে মহান মে দিবসের মাহাত্ম্য প্রতিষ্ঠিত হয়নি, অবহেলায় রয়ে গেছেন শ্রমজীবী মানুষেরা। অন্যদিকে শ্রম আইন নিয়েও আছে নানান অভিযোগ। আমরা এটা পূর্ণ দাবি প্রতিষ্ঠা করতে পেরেছি বলে এখনো আমার মনে হয় না। শ্রমিকদের অনেক দাবি দেওয়া যদি মালিকরা কিছু ক্ষেত্রে কনসিডার করে, তাদের বিষয়গুলো দেখে, তাহলে এগুলা শ্রমিকদের আন্দোলনের ক্ষেত্রে বা এর ক্ষেত্রে অনেকটা প্রশমিত হয়। যেই দেশে 40 লক্ষর অধিক গৃহকর্মী শ্রম আইনে অন্তর্ভুক্ত হয় নাই, তারা বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে শ্রমিক হিসাবে স্বীকৃত হয়নি, সে দেশে আমি কি করে বলবো যে মে দিবসের উদ্দেশ্যটা নিয়ে মে দিবস পালন করি। শ্রমিক দিবস পহেলা মে, এই শ্রমিক দিবস যারা গৃহকর্মী আছে, আমরা যারা গৃহকর্মী কাজ করি, তারা কি অক্লান্ত পরিশ্রম করি, কিন্তু তাদের এই শ্রমিক দিবসে কি আছে কোনো মর্যাদা? শোভাযাত্রা শুরুর আগে শ্রম উপদেষ্টা সাংবাদিকদের জানান, শ্রমিকদের অধিকার নিশ্চিতে সরকার কাজ করছে। শ্রমিকদের ন্যূনতম চাহিদা পূরণ, স্বাস্থ্য সুরক্ষা সহ শ্রমিকদের স্বার্থ রক্ষার কাজও করছে সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাই হচ্ছে হিউম্যান রাইট এবং মজদুরের ন্যায্য দাবি এবং ন্যায্য পাওনা দাবি করার জন্য না লাগে, যে তার ন্যায্য পাওনাটা যেন পায়, মাসের শেষে তার বেতনটা যেন পায়, তার বেতন ভাতা পায়। আমি বলবো মালিকদের যে তাদের শ্রমিকদের সন্তানের মতো রাখে। আমরা অনেক কিছু চেষ্টা করছি, সব কিছু সফল হবে কিনা আমরা জানি না। আমরা চেষ্টা করছি যে শ্রমিকদের অন্তত ন্যূনতম যা চাহিদা সেটা যত সময় মতো পূরণ হয়। মালিক ও শ্রমিক এক না হওয়া পর্যন্ত সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না বলেও মন্তব্য করেন এই উপদেষ্টা। নিবিড় সাহা, ৭১, ঢাকা। মহান মে দিবসে শ্রমিক সমাবেশ করছে জামায়াতে ইসলামের সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। রাজধানীর পুরনো পল্টনে সমাবেশে অংশ নিয়েছে দলটির হাজার হাজার নেতাকর্মী। সমাবেশে যোগ দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়াও সেক্রেটারি সহ কেন্দ্রীয় দলটির নেতৃবৃন্দের সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে। সমাবেশে সভাপতিত্ব করবেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আনম শামসুল ইসলাম। দর্শক, মহান মে দিবসে রাজধানীর পুরনো পল্টনে শ্রমিক সমাবেশ করছেন জামায়াতে ইসলামের সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আলহামদুলিল্লাহ, আজকে তো আপনাদের গোটা বাংলাদেশে আপনাদেরই রাজত্ব, অর্থাৎ শ্রমিকদের
সকল মহানগরী এবং শহর বিভিন্ন জায়গায় দখল করে নিয়ে শ্রমিকের রাজত্ব কায়েম করেছে। আলহামদুলিল্লাহ, এটা যদি 365 দিনে থাকতো, শ্রমিকদের তাদের অধিকার এবং তাদের সম্মান মর্যাদা যদি 365 দিনে থাকতো তাহলে খুবই ভালো হতো। কিন্তু আমরা লক্ষ্য করছি 365 দিনের একটা দিন, 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই আন্তর্জাতিক শ্রমিক দিবস একটা দিন, বাকি 364 দিনে শ্রমিকদের অধিকার, তাদের সম্মান, তাদের মর্যাদা দেখা হয় না। যদি এটা হতো তাহলে সত্যি বাংলাদেশ একটা আদর্শ রাষ্ট্রে পরিণত হতে পারত ইনশাআল্লাহ। আপনারা কি চান বাংলাদেশে শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠিত হতে চান? আপনারা চান বাংলাদেশের শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হোক? এটা আপনারা চান? এটা তো নিয়েই আপনারা আন্দোলন করছেন, সংগ্রাম করছেন, অতএব তো আপনারা চাইবেন। কিন্তু আমাদের শাসক শ্রেণী, মালিক শ্রেণী, তারা কি শ্রমিকের অধিকার এবং সম্মান প্রতিষ্ঠিত হওয়ার বিষয়টা তারা কি বাস্তবায়িত করেছে? করে নাই, এখনো করে নাই। 365 দিনের মধ্যে শুধুমাত্র একটা দিনে শ্রমিকদের জন্য সম্মান, মর্যাদা আর অধিকারের কথা বলে শ্রমিকদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করা হয় না। আজকে আমি পরিষ্কার বলতে চাই, বছরের 365 দিনে খেটে খাওয়া শ্রমিকদের তাদের অধিকার এবং সম্মান প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন মানুষের সম্মান প্রতিষ্ঠা করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শ্রমিকের সম্মান প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন ফাইজা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ফাইজা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, অর্থাৎ কাজে বেরিয়ে পড়ো। এই আয়াত থেকে বোঝা যায় মানুষ হিসাবে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আল্লাহকে মেনে নেওয়া, আল্লাহর আইন মেনে চলা। আল্লাহ তাআলার প্রথম আইন, প্রথম যে জিজ্ঞাসা করা হবে কবরে, সেটা হচ্ছে নামাজ। 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। দর্শক, মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ করছেন জামায়াতে ইসলামের সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। আমরা যুক্ত ছিলাম সেখানে। শুধু নেই নেই আর নেই, বাংলাদেশের শ্রমখাতের 85% মানুষের শ্রমেরই কোনো স্বীকৃতি নেই। বাকি 15% বেশিরভাগ শ্রমিকের অবস্থান আইনি সুরক্ষার বাইরে। নেই মজুরির মানদণ্ড, আছে মৃত্যু ঝুঁকি। চলতি বছরের প্রথম 2 মাসে কর্মক্ষেত্রে 213 শ্রমিকের মৃত্যু হয়েছে। বড় বিপদ হয়ে দেখা দিয়েছে শ্রমিকের স্বাস্থ্য ঝুঁকি। এর মাঝে বছর ঘুরে এলো মে দিবস। প্রশ্ন উঠেছে, সমাজ কি শ্রমিকের মুক্তি চায়? দর্শক, উত্তর খুঁজেছেন আমাদের সহকর্মী পার্থ সঞ্জয়। শ্রমিকের সুরক্ষা কিংবা অধিকার কোনোটারই খোঁজ মিলল না তেজগাঁয়ের এই লোহা কারখানায়। গেল 20 বছর ধরে এই কারখানাতে দিনে 15 ঘন্টা করে শ্রম দিচ্ছেন ইব্রাহিম নামের এই শ্রমিক। অথচ শ্রম আইনের 100 ধারায় আছে কর্মসময় হবে 8 ঘন্টা। অনেকে অ্যাক্সিডেন্ট হয়, কাজ করি 15 ঘন্টা, সকাল 7টাতে রাত 10টা। মজুরি মনে করেন যে বেতন হইলো আপনার 14,000 টাকা, মাস শেষে 20-22 টাকা আসে। আর কেউ যদি হ্যান্ড গ্লাভস না পরে কাজ করে তাহলে অসুবিধা। আমি হ্যান্ড গ্লাভস পরে কাজ করি, আমার অসুবিধা হচ্ছে না। কর্মপরিবেশের এমন হালে লাফিয়ে লাফিয়ে বাড়ছে শ্রমিকের মৃত্যু। পরিসংখ্যান বলছে চলতি বছরে প্রথম 2 মাসে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় 213 শ্রমিকের মৃত্যু হয়েছে। 2024 সালে এই সংখ্যা 736 জন। আর গেল 1 দশকে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মৃত্যু হওয়া শ্রমিকের সংখ্যা প্রায় 8,500। তবে মৃত্যু নয়, শ্রম খাতে এই মুহূর্তে বড় আশঙ্কা শ্রমিকের স্বাস্থ্য ঝুঁকি। আমি যে কাজটা করছি সেই কাজের মাধ্যমে আমার যে স্বাস্থ্য ঝুঁকি হচ্ছে সেটার খুব বেশি পরীক্ষার ব্যবস্থা নাই, ফলে স্বাস্থ্য ঝুঁকিটা খুব ভয়ঙ্কর হয়ে গেছে। দুর্ঘটনা তো আছেই। শ্রমশক্তি কমিশনের প্রধান এই গবেষক বলছেন, দেশে শ্রমিকের স্বীকৃতি নেই। বিবিএস সার্ভে অনুযায়ী 85% মতো অপ্রাতিষ্ঠানিক সেক্টরে আর 15% প্রাতিষ্ঠানিক সেক্টরে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে বাংলাদেশের
অধিকাংশ শ্রমিকই কোনো আইনি সুরক্ষার মধ্যে নেই এবং তারা তাদের জন্য কোনো মজুরির মানদণ্ড নেই, সামাজিক সুরক্ষার স্কিম নেই, তারা আসলে শ্রমিক হিসেবে স্বীকৃতিই না। শ্রম আদালত আছে, নেই অপরাধের বড় শাস্তি। বাংলাদেশের শ্রম আদালতের কোনো উল্লেখযোগ্য কোনো ধরনের শাস্তি নাই, কোনো যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড দিয়ে দিচ্ছেন কোনো ধরনের, এরকম দুই একটা আইনের কোনো ধরনের উদাহরণ কিন্তু নাই। তাহলে এর থেকে অনেক বড় বড় ক্রাইম হয়েছে, রানা প্লাজার মতন ঘটনা ঘটছে। তবে শ্রমিকের মুক্তি কোথায়? মানে শ্রমিকরাই পারে আসলে শ্রমিকদের মুক্তির জায়গা নিশ্চিত করতে, এবং শ্রমিক সংগঠনের দায়িত্বগুলো শ্রমিকদের হাতে উঠাই দেওয়া। কোনো ধরনের নেতৃত্ব, আর কোনো মানে মধ্যবিত্তের নেতৃত্ব এসে শ্রমিকদের উত্তরণ ঘটাবে বা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা এসে শ্রমিকদের, এটা একেবারেই ভুল। তবে কি হাতুড়ির শব্দই শ্রমিকের মুক্তির গান? পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা। মহান মে দিবস উপলক্ষে রাজধানীতে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপি। এই সমাবেশে শ্রমিক দলের পক্ষ থেকে 12 দফা দাবি তুলে ধরা হবে। নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। দুপুরে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হবার কথা থাকলেও এরই মধ্যে সেখানে জড়ো হয়েছেন দলটির নেতাকর্মীরা। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির সিনিয়র নেতারাও সমাবেশে বক্তব্য রাখবেন। শ্রমিক দিবসের এই সমাবেশে জাতীয় নির্বাচনের জন্য দ্রুততম সময়ে প্রয়োজনীয় সংস্কারের দাবি জানাবেন দলটির নেতারা। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক দলের উদ্যোগে সমাবেশ করবে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, সমাবেশের খবর রাখছেন সহকর্মী সবুজ মাহমুদ, নয়াপল্টন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সবুজ, আমরা দর্শকদের যেমনটি জানাছিলাম যে দুপুরে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও এরই মধ্যে সেখানে দলের নেতাকর্মীরা জড়ো হওয়া শুরু করেছেন। উপস্থিতি কেমন দেখছেন আসলে জানাবেন। আমি আপনাকে জানাতে চাই, মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল কর্তৃক আয়োজিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নয়াপল্টনে একটি জনতা এবং শ্রমিকের একটি মহাসমাবেশ আয়োজন করা হয়েছে। এই সমাবেশে ইতিমধ্যেই কিন্তু দুপুরের অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও নেতার কর্মীরা সকাল থেকে এখানে জড়ো হয়েছে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে তাদের কর্মীরা গান, নৃত্য, কবিতা আবৃত্তি, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড তারা এখানে উপস্থাপন করছেন। ইতিমধ্যে আমি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের উভয় পাশে যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে বিভিন্ন জায়গা থেকে, ঢাকা এবং ঢাকার বাইরে থেকে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন এবং জড়ো হয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে যুক্ত হচ্ছেন। এবং দুপুর 2টায় এই যে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ, সেই শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই শ্রমিক সমাবেশের এবারের প্রতিপাদ্য হচ্ছে মে দিবস দিচ্ছে ডাক, বৈষম্য নিপাত যাক। সেই প্রতিপাদ্যকে সামনে রেখে এই শ্রমিক সমাবেশ আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। সেই আয়োজনে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিশেষ অতিথি হিসাবে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং এই আজকের এই মে দিবসে যে আয়োজন, সেই আয়োজনের প্রধান যে লক্ষ্য সেটি হচ্ছে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করা। আপনি জানেন 2024 সালের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার পাশাপাশি শ্রমিকরা, অগণিত শ্রমিক আত্মত্যাগ করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের 71 জন নেতাকর্মী এই 24-এর গণ অভ্যুত্থানে আত্মত্যাগ করেছেন। সেই অধিকার, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আজকের এই আয়োজন। আজকের এই আয়োজনে জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে 12 দফা দাবি উপস্থাপন করা হবে, যেখানে শ্রমিকের ন্যায্য অধিকার, শ্রমিকের বেতন এবং জাতীয় বেতন কাঠামো নির্ধারণ এবং শ্রমিকের মজুরি নির্ধারণ করার একটি দাবি থাকবে। সেই
প্রেক্ষিতে এখানকার যে আয়োজক তারা বলছেন বাংলাদেশে আওয়ামী আমলে কোনো শ্রমিক তার ন্যায্য হিসাব বা ন্যায্য বুঝে পায়নি। শ্রমিকদের আয় দিন দিন কমতেছে এবং শ্রমিকের আয়ের তুলনায় এখানে তাদের সেই তুলনায় তাদের যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেই তুলনায় শ্রমিকের আয় বাড়েনি, যার কারণে শ্রমিক তাদের মানবতর জীবনযাপন করছে। শ্রমিকের সেই অধিকার প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী শ্রমিক দল সহ বিএনপি কাজ করবে বলে এখানে নেতাকর্মীরা আমাকে জানিয়েছেন। এবং এই যে আজকের মে দিবস উপলক্ষে যে আয়োজন, সেই আয়োজনে কাজ করছে দুইটি কমিটি, যারা বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানদের সাথে যুক্ত হয়ে এই অনুষ্ঠানকে আরো সাফল্যমণ্ডিত করার জন্য উদ্দেশ্য নিয়েছেন। আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, একটি গান পরিবেশিত হচ্ছে এবং রাস্তার দুধার থেকেই বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এসে এই অনুষ্ঠানে যুক্ত হচ্ছেন। এখানে আমি দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর একটি কঠোর নজরদারি অবস্থান আছে। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মীরা এখানে নিরাপত্তার কাজে খুবই সতর্ক অবস্থানে আছে, সকাল থেকেই তারা এখানে নিয়োজিত আছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই খুব সুন্দর পরিবেশে এখানে এখন একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত হচ্ছে। এবং দুপুর দুইটায় যে পূর্ব ঘোষিত শ্রমিক সমাবেশ, সেই আনুষ্ঠানিকভাবে সেই শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এখানে শ্রমিকদের অধিকারের বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে এবং এখানে আপনাকে আগেই বলেছি যে এখানে প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি ভার্চুয়ালি এই সমাবেশে যুক্ত হবেন। এবং নেতাকর্মীদের ভিড় আমি প্রচুর লক্ষ্য করছি, আস্তে আস্তে এই ভিড় আরও বাড়ছে। এখানে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের পরপরই হয়তো তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন কিভাবে এই অনুষ্ঠানগুলো আয়োজিত হবে। কানিজ, আমি আপনাকে আরও জানিয়ে রাখি, এই শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে বিএনপির সিনিয়র যুগ্ম সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী গতকাল একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। সেই প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানিয়েছেন যে ফ্যাসিস্ট আমলে 2023 সালে 24 অক্টোবর ঢাকার মহাসমাবেশের প্রাক্কালে সমাবেশে এবং আন্দোলনে নস্যাৎ করার জন্য বিএনপির হাজারো নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে জেল জরিমানা সহ বিভিন্নভাবে অত্যাচার করে বিভিন্ন শ্রমিকদেরকে মেরে ফেলা হয়েছে। সেই সব শ্রমিকদের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য জাতীয়তাবাদী শ্রমিক দলের এই আজকের এই আয়োজন। এখানে তারা বলেছে শ্রমজীবী মানুষের আয় দিন দিন বাড়ছে, সেই আয় সহ জাতীয় বেতন কাঠামো এবং শ্রমিকদের ন্যায্য হিসাব, শ্রমিকদের যে ন্যায্য আয় সেটা নির্ধারণ করার জন্য এখানে সেই অধিকার প্রতিষ্ঠা করার জন্য আজকের এই আয়োজন করা হবে। এখানে আমি আরো জানিয়ে রাখি, এই শ্রমিক জাতীয় মহান মে দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা পৃথক বাড়ি দিয়েছেন, সেখানে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নাটোর জেলা বিএনপির আয়োজনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায়। সকাল 10টায় জেলা বিএনপির কার্যালয় আলাইপুর থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশে যোগদান করে। দর্শক সেখানে কথা বলছেন বিএনপির নেতাকর্মীরা, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। স্বার্থের জন্য বিএনপি ক্ষমতায় গেলে শ্রমিকদের কর্মসংস্থান, শ্রমিকদের মজুরি কমিশন, শ্রমিকের স্বার্থের পক্ষে যা যা দরকার বিএনপি তাদের জন্য কাজ করে যাবে। এই যে শ্রমিকদের স্বাস্থ্য সেবা, আজকে একটা শ্রমিক অসুস্থ হয়ে মরে যায়, একজন শ্রমিক বেকার বঙ্গ শ্রমিকদের জন্য আমাদের নেতা তাদের জন্য স্বাস্থ্য সেবার ব্যবস্থা করেছে।
ভাইয়ের আমার, এই জন্য আমি দীর্ঘ করবো না, শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ঐক্যবদ্ধ আছেন কিনা দুই হাত তুলে বলেন, ঐক্যবদ্ধ আছেন, বিএনপির সাথে আছেন, কংগ্রেসের সাথে আছেন, সাথে আছেন, আমার সাথে আছেন, আমার সঙ্গে আছেন। প্রিয় ভাই বাবা, এটাই হচ্ছে আপনাদের আহ্বান। আপনাদের কাছে আর একটা অনুরোধ করবো, আগামী দিনে যে সংকটে আসুক না কেন, কারণ ষড়যন্ত্র শুরু হয়েছে, নির্বাচন না করার ষড়যন্ত্র, বিভিন্ন রকমের অজুহাত, বিভিন্ন রকমের অজুহাত। বর্তমান উপদেষ্টা সাহেব বলেছিলেন আগামী ডিসেম্বর মাসের মধ্যে নাকি উনি নির্বাচন করবেন। আরে ভাই, এই নির্বাচনের জন্য 15.5 বছর আমরা রক্ত দিয়েছি, এই নির্বাচনের জন্য তো আমরা মায়ের কুল খালি হয়েছে, এই গণতন্ত্রের জন্য আমরা আমার জীবন থেকে 6.5 বছর চলে গেছে, আমি জেলে জেলে কাটিয়েছি, আমার অনেক ভাইকে আমরা হারিয়েছি এই কথা বলার অধিকারের জন্য, এই ভোটের অধিকারের জন্য, এই গণতন্ত্রের জন্য। আজকে এটা নিয়ে আবার ষড়যন্ত্র। আমরা দর্শক, নাটোর জেলা বিএনপির আয়োজনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, সেখানে বক্তব্য রাখছিলেন অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আমরা সরাসরি যুক্ত ছিলাম তার বক্তব্যে। সরকারের নিম্নতম মজুরি বোর্ডেরই এখতিয়ার নেই খাতভিত্তিক মজুরি বোর্ড গঠনের। মন্ত্রণালয় কর্তৃক শ্রমিক ও মালিকপক্ষ নির্ধারণ করে বোর্ড গঠন করলেই কেবল কাজ করতে পারে প্রতিষ্ঠানটি, অথচ শ্রম সংস্কার কমিশন সুপারিশ করেছে সব খাতের শ্রমিকের জীবন ধারণের উপযোগী মজুরি কাঠামো নির্ধারণের। দর্শক, বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সাজান। ঈদের আগে বেতন ও মজুরি আদায়ের দাবিতে এভাবেই শ্রমভবন ঘেরাও করে শ্রমিকরা। পরে মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের দেন দরবারে শেষ হয় এই কর্মসূচি। শ্রম মন্ত্রণালয়ের অধীনে একটি স্বতন্ত্র নিম্নতম মজুরি বোর্ড থাকলেও মজুরি নির্ধারণেই কাজ শেষ হয় তাদের। মাঠ পর্যায়ে তা বাস্তবায়ন হচ্ছে কিনা তা দেখার অধিকার নেই প্রতিষ্ঠানটির। এমনকি পারেন না কোন খাতে ন্যূনতম মজুরি নির্ধারণ হবে তা ঠিক করতে। বোর্ড গঠন করে দিলে এই আমরা বোর্ড পরিচালনা করে একটা সুপারিশ করা ব্যতীত বর্তমানে আমাদের হাতে তেমন কোনো ক্ষমতা নেই। নিম্নতম মজুরি নির্ধারণের লক্ষ্যে সেক্টর মনোনয়নের অধিকার নেই, নিম্নতম মজুরি বোর্ডের নেই। অনেকগুলি লাল ফিতা, এই লাল ফিতার কারণে শ্রমিকরা আসলে পেরে ওঠে না। শ্রমিকের সুরক্ষা বা অধিকার রক্ষায় যে প্রতিষ্ঠান কাজ করে তাকেই নিয়মের বেড়াজালে করে রাখা হয়েছে অকেজো করে। মন্ত্রণালয় শ্রমিক বা মালিক পক্ষ নির্ধারণ করে বোর্ড গঠন করে না দেয়ায় কয়েক বছর ধরে আটকে আছে সিরামিক্স, পেট্রোল পাম্প, খাবার তেল সহ বেশ কয়েকটি খাতের ন্যূনতম মজুরি। প্রায় 8টি সেক্টরে হয় মালিক প্রতিনিধি মনোনয়নের জন্য 3 বছর যাবৎ অপেক্ষা করছে, অথবা শ্রমিক প্রতিনিধি মনোনয়নের জন্য 2.5 বছর থেকে 3.25 বছর যাবৎ অপেক্ষা হচ্ছে। একটি সেক্টরের কথা বলি, যেমন রং এবং কেমিক্যাল। আমি 8 মাস তারা আমার দরবারে কত যে চোখের পানি ফেলেছে, স্যার আমাদের মজুরি করে দেন, নিম্নতম মজুরি করে দেন, মালিকরা আমাদেরকে টাকা দেয় না, পয়সা দেয় না, আমাদের 3টা বাচ্চা 2টো বাচ্চা আমরা খেতে পারি না, আমি কিচ্ছু করতে পারিনি। নিম্নতম মজুরি বোর্ডের যখন এই অবস্থা, তখন শ্রম সংস্কার কমিশন স্বপ্ন দেখছে জাতীয়ভাবে নিম্নতম মজুরি নির্ধারণের। আমরা কি এখনো মনে করতেছি যে একটা দেশ তার 90% মানুষের জন্য কোনো মজুরি মানদণ্ড থাকবে না? সেই মানদণ্ড কতখানি বেশি কম হবে সেটা পরের ব্যাপার। ন্যূনতম মজুরি বোর্ডেরও যে সক্ষমতা, সেটা তো একদমই খুবই সীমিত। সস্তা মজুরি, সস্তা পণ্য এবং সস্তা দাম, এই যে বৃত্তি আমরা ঘুরপাক খাচ্ছি। ন্যূনতম মজুরি আদায়ে সরকার গঠিত বোর্ডেরই এমন দুরবস্থার মধ্যেই শ্রমিকরা স্বপ্ন দেখছেন জীবনযাপন উপযোগী মজুরি পাবার। রিয়াজ তাজান, 71, ঢাকা। প্রায় 50 বছর পর বাংলাদেশে মায়ের কাছে ফিরলেন দুলি ওলসেন। নরওয়ে থেকে মায়ের খোঁজে আজ মানিকগঞ্জের শিবালয়ে হাজির হয়েছেন তিনি। দীর্ঘ 4 মাস অনুসন্ধানের পর মানিকগঞ্জে মায়ের সন্ধান পেয়েছেন তিনি। মা আর মেয়ের এই মিলনে ঘুচতে যাচ্ছে 7000 কিলোমিটার আর 2 মহাদেশের ব্যবধান। এই গল্পের শুরু 1976 সালে।
সে বছর 17 বছরের কিশোরী আম্বিয়ার কোল জুড়ে আসে ছোট্ট দুলি। জন্মের 3 মাস পরই বাবা শীতল ব্যাপারী ত্যাগ করেন স্ত্রী আম্বিয়াকে। সন্তানের ভরণ পোষণ করতে না পেরে 1 বছর বয়সী দুলিকে সমাজ সেবা অধিদপ্তরে দত্তক দেন আম্বিয়া। পরে 1977 সালে নরওয়ের নিঃসন্তান দম্পতি কল ওসেন পরিবারের দত্তক কন্যা হয়ে সে দেশে পাড়ি জমায় দুলি। সে দেশে কৃষিবিদ পালক বাবা আর স্কুল শিক্ষিকা মায়ের আরও 3টি দত্তক সন্তানের সাথে নরওয়ের ছোট্ট গ্রাম ভেস্টারালেনের বোতে বেড়ে ওঠেন তিনি। বড় হবার পর থেকে জন্মদাত্রী মায়ের সন্ধানে নামে দুলি। তার পাঠানো তথ্য নিয়ে কাজ শুরু করে 71। সমাজসেবা অধিদপ্তর ও মানিকগঞ্জের স্থানীয়দের সহায়তায় দীর্ঘ অনুসন্ধানের পর মানিকগঞ্জের শিবালয়ে মেলে দুলির মা আম্বিয়ার খোঁজ। প্রায় 50 বছর পর মায়ের কাছে ফিরলেন দুলি ওলসেন। দুলি ওলসেনের ফেরার খবর রাখছেন আমাদের সহকর্মী শাহনাজ শারমিন। মানিকগঞ্জের শিবালয় মুক্তানগর গ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। শাহনাজ, আপনি কিভাবে খুঁজে পেলেন তার পরিবারকে জানাবেন, আর তার মা দুলিকে দত্তক দিয়েছিল কেন, কি বলছেন তিনি, আর খুঁজে পাওয়ার গল্পটা আপনার কাছে একটু শুনতে চাই। ধন্যবাদ। যেটি বলছিলেন যে আসলে 77 সালে দুলি চলে যায় সমাজসেবা দপ্তরের মাধ্যমে নরওয়েতে আন্তদেশীয় যে দত্তক প্রকল্প ছিল তার অধীনে, এবং বলছি আপনি পুরোটাই বলে দিয়েছেন যে অভাব অনটন ছিল, কিন্তু দুলি যেটি বলেছে আমাদেরকে, দুলি কিছুক্ষণের মধ্যেই এসেই মুক্তানগর গ্রামে পৌঁছাবে। সে বলছিল যে সে যখন ওই পরিবারে বড় হচ্ছিল তার শুধু মনে হচ্ছিল কিছু একটা তার কাছে নেই, কিছু একটা শূন্যতা রয়েছে। সেই থেকে সে মায়ের খোঁজে, কিন্তু তার কাছে তথ্য ছিল মাত্র 2টি। একটি হচ্ছে তার মায়ের নাম আম্বিয়া এবং বাবার নাম শীতল, এবং সে জন্মেছে দক্ষিণ এশিয়ার একটি ছোট্ট গ্রামে, বাংলাদেশের মানিকগঞ্জে। এবং আমাদের কাছে তথ্য থাকে যে কদমতলী গ্রাম। আমরা যখন প্রথম দুলি আমাদের সাথে প্রায় 4 মাসেরও বেশি সময় আগে যোগাযোগ করে যে কদমতলী গ্রামে তার মা আছে, সেই মাকে খুঁজে দিতে হবে, খুঁজতে চায় সে। তখন আমরা আসলে প্রথমে যখন পদ্মার পাড়ে কদমতলী গ্রামের খোঁজে আসি, তখন দেখি প্রায় 25 বছর আগে একটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে, এবং সেখানে শীতল ব্যাপারী বা আম্বিয়া খাতুনকে আসলে কেউই চিনতে পারে না। যারা বৃদ্ধ আছে, বিশেষ করে 50 ঊর্ধ্ব, তাদের কাছে আমরা সন্ধান করি, কিন্তু একসময় সন্ধান আসলে থেমে যায়। তারপরে আমরা স্থানীয় চিকিৎসক এবং একজন শিক্ষকের সহায়তা নেই, যারা আসলে এই অঞ্চলে বসবাস করেন, যেহেতু তাদের সাথে মানুষের অনেক বেশি যোগাযোগ, সুতরাং তাদের সহায়তা নিয়ে আমরা খুঁজতে শুরু করি যে বৃদ্ধ বয়সের কেউ বা প্রশাসনের কেউ চেনে কিনা। এবং এমনি করে আসলে আমরা খোঁজ পাই যে একজন ইউনিয়ন পরিষদের, গোপীনাথপুর 1 নম্বর ইউনিয়ন পরিষদের একজন মেম্বার শীতল ব্যাপারীকে চিনতে পারেন, কিন্তু তিনি বলতে পারেন না নদী ভাঙনের পর কোথাও অবস্থান করছে, কারণ নদী ভাঙনের পরে তারা সবাই দূর দূরান্ত অন্যখানে অবস্থান নেয়, বাসস্থান তৈরি করে। এরপর আমরা যে শিক্ষকের সহায়তা নিয়েছিলাম তিনি আসলে আমার সাথে আছেন, আমি একটু তার সাথে কথা বলতে চাই। যে প্রায় 2 মাস পর তিনি খুঁজে পান যে বয়স্ক কিছু মানুষ আসলে বলতে পারছে যে শীতল ব্যাপারী আছে, এবং তারপরে তার মুখে একটু শুনি যে শেষ কার কাছ থেকে তিনি আমাদেরকে সন্ধান দেন যে আম্বিয়া খাতুনকে তিনি খুঁজে পেয়েছেন। জি, আসসালামু আলাইকুম। আমি প্রথমে আমার এক বড় ভাই ডাক্তারের কাছ থেকে, শহীদ ডাক্তার, তার কাছে ইনফরমেশন পাওয়ার পর আমি আমার মেম্বারের কাছে জিজ্ঞেস করি, ওই ওয়ার্ডের 1 নম্বরের লতিফ মেম্বার। উনি একটা সোর্স দিছে, আমার স্কুলের এক ছাত্রী আছে, তার দাদি তাকে চেনে। ওই জায়গা থেকে আমি সূত্র ধরে পরে অন্য ওয়ার্ড, এই মালচি এলাকায় খুঁজতে থাকি, তারপরে আর কি আমরা সন্ধান পাই। আমরা আসলে সোহেল রানা, যিনি শিক্ষক, তার সাথে করে আমরা বেশ কয়েকটি গ্রাম ঘুরেছিলাম, এবং আমরা একটু অল্প করে শুনতে চাই যে কেন দুলিকে সেই সময় 1 বছর বয়সে দিয়েছিলেন তিনি দত্তক সেন্টারে। দিয়েছিলাম খুব অভাবে দিয়েছিলাম। ওর বাপে বাইরে থেকে খেদাই দেয়, এখন দুধ সাদা এখন কাপড় পরাইয়ে বাড়িতে নামাই দেয়, পাশের বাড়ি যাই তাই হেনতে খেদাই দেয়, যাই মায়ের বাড়ি, মায়ের জায়গা দেয় না, অন্য বাড়ি যায় তাই। তারপরে গ্রামের সম্পর্কে মামা হয়, তার হাতে ডাকা পাঠাই দেয়, ডাকা যাই তাহারে যাই ছোট জালের বাসায়, ছোট জালে জায়গা দেয় না, কথাই কয় না, যাই বাসুরজির বাসায়, বাসুরজি কোনো কথা কয় না, আরো গালাগালি মুহে করার পরে তারপরে আমার মামানি নিয়ে যায়, কয়ে আমার হাতে চলো, তা যাই হাইরে বাসায় নিয়ে যায় কাজের জন্য, কাজে রাখে না,
কাজে না হয় না আমার কয় যে তাইলে ও বাসুক তুইও বাসে, তাইলে ওরে এতিমখানা দিয়ে দে, তখন হলো এতিমখানা দিয়ে দে। আমরা কথা বলছিলাম দুলির মা আম্বিয়া খাতুনের সাথে। দেখছিলেন যে আসলে কিছুটা অসহায় হয়ে নিরুপায় হয়ে তিনি সন্তানকে দত্তক দিয়ে দিয়েছিলেন সমাজসেবা দপ্তরে বিনা শর্তে, এবং তার 14 দিন পরে তিনি আরেকবার যান সন্তানকে দেখতে, কিন্তু তখন সন্তানকে দেখবেন। এই ছিল এখনকার মতো। আমি আবার দুলিয়ে আসলে আমরা যুক্ত হব। বরিশালে মহান মে দিবস উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি। এতে প্রধান অতিথি হয়ে অংশ নিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দর্শক, সেখানকার আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, শোভাযাত্রা শুরু হয়েছে কিনা জানাবেন, এবং সেই সাথে আজ মে দিবস উপলক্ষে আর কি কি কর্মসূচি রয়েছে সারাদিন, আর বিএনপির নেতাকর্মীরা কি বলছেন? আসি এখন যেখানে বিএনপি অফিস, বিএনপি অফিসের সামনেই জাতীয় শ্রমিক দলের আয়োজনে যে কর্মসূচি চলছে। আমি যদি আপনাকে দেখাই যে এই জায়গাটা এখন যে বিএনপির যুগ্ম মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তিনি সহ অন্যান্য নেতা কর্মীরা রয়েছেন মঞ্চে, এবং এখন বক্তব্য দিচ্ছেন। নেতা থেকে শুরু, এর আগে স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দিয়েছেন, এবং তারপরে এখন এই যে সেন্ট্রাল পর্যায়ের নেতারা এখন বক্তব্য দিচ্ছেন। ঠিক রিজভী 11টার পর তিনি এই মঞ্চে আসেন, বিএনপির যে এখানে দলীয় কার্যালয়, সেই কার্যালয়ের পাশেই এখানে মঞ্চ রয়েছেন। বিভিন্ন জায়গা থেকে নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে দলে দলে মিছিল করে এখানে যোগ দিয়েছেন আপনার এই শ্রমিক সমাবেশ। এবং আজকে তাদের যে দাবি, যে ইতিহাসের যে হে মার্কেটে। বিধান, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে এবং তথ্য সংগ্রহ করতে থাকুন।